প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। আজ বাংলাদেশের রাজনীতিতে ঘটে গেল আরেকটি তোলপাড় করা ঘটনা। সাবেক সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদের রাশেদ খান, যিনি বিএনপিতে বিলীন হয়েছিলেন নির্বাচনের আগে গত বছর 2025-এ, তো সেই রাশেদ খান আজ নিয়োগ পেলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে। তো এইটি একটি তোলপাড় করা ঘটনা প্রিয় দর্শক শ্রোতা। আর তার পদমর্যাদা নির্ধারণ করা হয়েছে একজন সচিবের সমতুল্য। সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী কে রাশেদ খান। তো এইটি নিঃসন্দেহে আমাদের চলমান রাজনীতিতে একটি তোলপাড় করা ঘটনা। কেন বলছি সে কথা বিশ্লেষণে যাচ্ছি ধীরে ধীরে। প্রিয় দর্শক শ্রোতা, গত কয়েক মাস থেকে রাশেদ খানের বক্তব্যে সংবাদপত্রগুলো সয়লাভ। এমন কোনো দিন নেই রাশেদ খান উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিলেন না। বিরোধী দলগুলোর বিরুদ্ধে, বিশেষভাবে জামায়াত ইসলামী, এনসিপি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং সাবেক উপদেষ্টাদের সম্পর্কে অশালীন, আপত্তিকর এবং অশালীন, শিষ্টাচার বহির্ভূত বক্তব্য প্রতিনিয়ত। একটি বাচ্চাও ধরে ফেলবে এই রাশেদ খানের ভাওতাবাজি, ধান্দাবাজি, যে কেন একটি লোক এইভাবে প্রতিদিন নেতিবাচক বক্তব্য দিচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, কারণ হলো রাশেদ খান বিএনপির কেউ ছিলেন না, তিনি বিএনপির হয়েছেন। তাই বোধহয় তাকে প্রমাণ করতে হচ্ছিল মরিয়া হয়ে যে আমি তোমাদেরই লোক। এটি প্রমাণ করতে হয়েছিল। বিএনপির অন্য নেতাকর্মী সেটি করতে হয়নি, কারণ তারা তো বিএনপি করছেন বছর পর বছর। তারাও কালেভদ্রে অমর্যাদাকর, শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিচ্ছেন। কিন্তু রাশেদ খানের মতো এইটি অনেকটা বলা যায় রিলিজিয়াসলি, অর্থাৎ মানুষ ধর্ম যেরকম পালন করে, যেমন একজন বিশ্বাসীর মুসলমানের 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় টাইম মেনে, এরকম টাইম মেনে বক্তব্য দিচ্ছিলেন রাশেদ খান। আর তার সেই বক্তব্যের ফটো কাটে বিভিন্ন গণমাধ্যম সয়লাভ, বিশেষভাবে বসুন্ধরা গ্রুপের পত্রিকাগুলো, কালের কণ্ঠ, অপরাধ কণ্ঠ, কালবেলা, বাংলাদেশ প্রতিদিন, প্রতিনিয়ত তার ফটোকার্ড। আর বক্তব্যগুলো রুচিহীন, পড়লেই বোঝা যায় যেটি উদ্দেশ্য প্রণোদিত, ক্যারেক্টার অ্যাসাসিনেশন একমাত্র উদ্দেশ্য। এবং বক্তব্যের গভীরে ঢুকলে কোনো সারবত্তা নেই, বক্তব্যগুলো একেবারেই অন্তঃসার শূন্য, হালকা মেজাজের কথাবার্তা। যাই হোক, তো সেটি একেবারে কাউকে ছেড়ে না, সবাইকে, কাউকে বাদ দেননি তিনি, যাদের কথা আমি বলছিলাম। এবং কখনো কখনো বক্তব্যগুলো এতটাই উস্কানিমূলক যে রাশেদ খান নিজেকে এরকম বক্তব্য দিয়ে ভয়াবহভাবে ভালনারেবল করে তুলছিলেন নিজেকেও। তো সেই রাশেদ খান, একটু পেছনে ফিরে যাব প্রিয় দর্শক শ্রোতা। নির্বাচনের আগে গত বছর ডিসেম্বরে খুব সম্ভবত রাশেদ খান নিজ দল থেকে বেরিয়ে এসে বিএনপিতে যোগ দিলেন। সেখানে একটি মজার বিষয় ঘটেছিল, সেই বিষয়গুলো আমাদের জানা দরকার পূর্ণ রাশেদ খানকে পেতে হলে এবং চিনতে হলে। তো রাশেদ খান যখন বেরিয়ে গেলেন গণ অধিকার পরিষদ থেকে, আসলে বিষয়টি দুই রকম ছিল। তাদের দল থেকে দুই রকমের বক্তব্য আমরা জানতে পেরেছি গণ অধিকার পরিষদ থেকে। গণ অধিকার পরিষদ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল প্রিয় দর্শক শ্রোতা। আর সেই প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল গত বছর 2025-এ 26 ডিসেম্বর। প্রেস বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাইছি একেবারে ডিরেক্টলি। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যাওয়ায় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি কাদের? গণ অধিকার পরিষদের। কবে? 26 ডিসেম্বর 2025। সুস্পষ্ট বক্তব্য, একেবারে ক্লিয়ার কাট, স্ট্রেট ফরওয়ার্ড, কোনো ইফ বাট কিছুই নেই। আচ্ছা, ফাইন। তো একই দিন রাতে মজার ব্যাপার, রাশেদ খানের বস, গণ অধিকার পরিষদের সভাপতি, যিনি এখন সরকারের প্রতিমন্ত্রী, নুরুল হক নূর, তার ফেসবুক পোস্টে নুরুল হক নূর লিখলেন একই দিন 26 ডিসেম্বর 2025 রাতের বেলা। প্রিয় দর্শক শ্রোতা, বেশ ইন্টারেস্টিং,
একটু মনোযোগ দিয়ে শুনুন দয়া করে। নুরুল হক নূরের ফেসবুক পোস্ট। নির্বাচনী কৌশলের অংশ হিসেবে দলীয় সিদ্ধান্তে রাশেদ খান বিএনপি প্রতীক ধানের শীষ নিয়ে ঝিনেদা 4 এবং নুরুল হক নূর গণ অধিকার পরিষদের প্রতীক ট্রাক প্রতীক নিয়ে পটুয়াখালী 3 আসন থেকে নির্বাচন করবেন। প্রিয় দর্শক শ্রোতা, ভেবে দেখুন, দিনের বেলা বলা হলো তাকে বহিষ্কার করা হয়েছে, আর রাতের বেলা বলা হলো নির্বাচনী কৌশলের অংশ হিসেবে নূর ট্রাক প্রতীক নিয়ে গণ অধিকার পরিষদ থেকে নির্বাচন করবেন, আর রাশেদ খান নির্বাচনী কৌশলের অংশ হিসেবে বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন। আর দিনের বেলা গণ অধিকার বিজ্ঞপ্তি দিয়ে তাকে বহিষ্কার করেছিল। এই হলো সেই গণ অধিকার পরিষদ, যার প্রধান নেতা নুরুল হক নূর, যিনি এখন প্রতিমন্ত্রী, যিনি বিকাশ নুরু হিসেবে সমধিক পরিচিত এবং প্রসিদ্ধ। এটি আমার কথা না প্রিয় দর্শক শ্রোতা, এটি তার নিজেরই বক্তব্য। আজকাল অনেকেই আমাকে বিকাশ নূর বলছেন। তো তিনি স্বীকারোক্তিও দিয়েছিলেন। খুব ইন্টারেস্টিং ব্যাপারটি, তিনি বলেছিলেন যে হ্যাঁ, আমাদের দলের তো কেউ এমপি মন্ত্রী ছিল না, আমাদের টাকার দরকার, আমাদেরকে টাকা দিয়ে বাঁচিয়ে রেখেছে বিএনপি এবং জামায়াত ইসলাম। প্রিয় দর্শক শ্রোতা, সেই জামায়াতের বুকে ছুরি মারতেও 1 মিনিট দ্বিধা করেন না নুরুল হক নূর। সম্প্রতি তার বক্তব্য ছিল জামায়াত সম্পর্কে, নিকৃষ্টতম ফেসিবাদী দল জামায়াত ইসলামী। আর তিনিই বলেছেন তার বিকাশ নুরু পদবী সম্পর্কে যে বিএনপি এবং জামায়াত তাকে এবং তার দলকে টাকা দিয়ে বাঁচিয়ে রেখেছে। খুব ইন্টারেস্টিং নয় কি প্রিয় দর্শক শ্রোতা? আচ্ছা, তো সেই গণ অধিকার পরিষদের রাশেদ খানের বক্তব্যগুলো শুনলে যে কোনো মানুষের মনে হবে রাশেদ খান মানসিক ভারসাম্যহীন। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন তার রাজনৈতিক প্রতিপক্ষকে এইভাবে আক্রমণ করতে পারেন না, এটি অসম্ভব। আর তার বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে চাই প্রিয় দর্শক শ্রোতা। সেটি হলো একটি সংবাদ সম্মেলন যা কিনা হয়ে গিয়েছিল গত বছর নির্বাচনের 3 দিন আগে। তার আগে বলে নেওয়া ভালো, রাশেদ খানকে যখন বিএনপি নমিনেশন দেবার কথা চিন্তা করছিল ঝিনাইদহ 4 আসন থেকে, তখন সেই আসনটিতে কিন্তু বিএনপির নেতাকর্মীরা কাফন মিছিল করেছিলেন। তারা সুস্পষ্টভাবে বলছিলেন যে দল তাদের সঙ্গে গাদ্দারি করছে। সেখানে সম্ভাব্য 3 জন প্রার্থী ছিলেন বিএনপির ঝিনেদা 4 আসনের, যারা দীর্ঘদিন পোর খাওয়া বিএনপি রাজনীতি করা মানুষ, দীর্ঘদিন জুলুম নির্যাতন সহ্য করেছেন। 3 জন যোগ্য মানুষ ছিলেন এবং তারা 3 জনই নমিনেশন প্রত্যাশী ছিলেন। তাদের সবাইকে কোরবানি দিয়ে বিএনপি দলীয় রাজনীতি তথা দুর্বৃত্তায়নের রাজনীতি প্রতিষ্ঠা করবার জন্য রাশেদ খানকে মনোনয়ন দেন ঝিনেদা 4 আসন থেকে। তো তখন তারা কাফন মিছিল করেছিলেন, সেইটিও কিন্তু সারা বাংলাদেশের সংবাদ মাধ্যম হেডলাইন করেছিল প্রিয় দর্শক শ্রোতা। তো এই রাশেদ খান সেখান থেকে নির্বাচনও করেছিলেন এবং ধানের শীষ প্রতীক নিয়ে খুব মজার ব্যাপার হলো ধানের শীষও তাকে বাঁচাতে পারেনি। কারণ নির্বাচনের আগে তিনি একটি ভয়াবহ বিতর্কিত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন। একটি প্রচার তার বিরুদ্ধে হয়েছিল, সেই প্রচার সম্ভবত তার ব্যাপারে কাল হয়েছিল। তো আসছি সেই বিষয়ে, যে সংবাদ সম্মেলনের কথা বলছিলাম, সেই সংবাদ সম্মেলন অন্য এক রাশেদ খানকে আমাদের সামনে তুলে ধরে। আর সেই জন্যই রাশেদ খান সেই নির্বাচনী বৈতরণী পার হতে পারেননি এবং তিনি সেই নির্বাচনী ফলাফলে 3য় হয়েছিলেন এবং যিনি সেখানে পাশ করেছিলেন, নির্বাচিত হয়ে গণপ্রতিনিধি হয়েছিলেন, তার সঙ্গে তার ভোটের ব্যবধান বিশাল ছিল। আচ্ছা, তো এবার আসি সেই সংবাদ সম্মেলন নিয়ে। আমি দৈনিক যুগান্তর থেকে আপনাদের একটু পড়ে শোনাবো অল্প করে। আর সেইটি দৈনিক যুগান্তরে প্রকাশিত হয়েছিল সেই সংবাদ সম্মেলনের ঘটনাটি 9 ফেব্রুয়ারি 2025, নির্বাচনের মাত্র 3 দিন আগে। আচ্ছা, তো আমি যুগান্তর থেকে হুবহু পড়ছি। গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খান কর্তৃক চাকরি সহ বিভিন্ন প্রলোভনে অর্থ আত্মসাৎ ও প্রতারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এই সময় তারা বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন প্রতিকারের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, সেই সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের কর্মীরা, তারপর শ্রম অধিকার পরিষদ থেকে তার দলেরই বেশ কয়েকজন তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এবং চাকরি দেবার নাম করে তাদের কাছ থেকে টাকা নেয়া, এইসব অভিযোগগুলো করেছিলেন। এমনকি তারা এমন অভিযোগও করেছেন যে রাশেদ খানের হাতে 1,80,000 টাকা দামের যে আইফোনটি এখন,
সেই আইফোনটি কেউ একজন কিনে দিয়েছেন, কারণ তিনি তাদের বলেছিলেন তিনি গরিব ঘরের সন্তান, রাজনীতি করতে গেলে একটি ভালো ফোন থাকা জরুরি। প্রিয় দর্শক শ্রোতা, শুধু তাই নয়, একটি গাড়ি তিনি নিয়ে যেতেন সেখানে মাঝে মধ্যে, সেই গাড়িটির 16টি কিস্তি নাকি সেখানকার নেতাকর্মীরা দিয়েছিলেন গণ অধিকার পরিষদের। তো এই ইন্টারেস্টিং ব্যাপারগুলো 9 ফেব্রুয়ারি তার সম্পর্কে বলা হয়েছিল সেই সংবাদ সম্মেলনে। আর প্রধানমন্ত্রী তারেক রহমান, তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন বিএনপি চেয়ারপারসন। সো বিএনপি চেয়ারপারসনের মনোযোগ তারা আকর্ষণ করেছিলেন, তার হস্তক্ষেপ কামনা করেছিলেন। তো তিনি হস্তক্ষেপ করেছিলেন কিনা আমরা জানি না। তিনি হস্তক্ষেপ করলে তো আর রাশেদ খান বিএনপি থেকে নমিনেশন পেতেন না এবং নির্বাচনও করতে পারতেন না। তো এই রাশেদ খান কি করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন এবং সচিব পদমর্যাদায়, এই ভার তিনি বইতে পারবেন কিনা, এই প্রশ্ন এখন দেখা দিয়েছে দেশের রাজনীতি সচেতন সব মানুষের মধ্যে। এটি একটি ভয়াবহ সিদ্ধান্ত বলে অনেকেই মনে করছেন, কারণ তারেক রহমানের রুচিবোধ নিয়ে প্রশ্ন উঠবে। মানুষ তার রুচিবোধ নিয়ে প্রশ্ন করবেন যে রাশেদ খানের মতো একজন বিতর্কিত ব্যক্তি, যার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ থেকে শুরু করে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অশালীন, অমার্জিত, শিষ্টাচার বহির্ভূত ভাষায় প্রতিনিয়ত আক্রমণ করবার অভিযোগ রয়েছে। তো এখন কথা হলো, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে মিতবাক, নিজে খুব বেশি উচ্চবাচ্য করেন না রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে। এখন লোকেরা বলছেন যে তিনি নিজে চুপ থেকে রাশেদ খানের মতো লোকদের দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে এরকমভাবে বাজেভাবে হয়রানি করবার, অন্তত মানসিকভাবে হলেও চেষ্টা করছেন প্রতিনিয়ত। সম্প্রতি এনসিপি নেতা নাহিদ ইসলাম এক বক্তব্যে বলেছেন যে প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে অন্য কিছুই। তো প্রিয় দর্শক শ্রোতা, তার এই সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তটি সেই ধারণাকে সম্ভবত জনমনে প্রতিষ্ঠা করবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই আমাদের। তো এই সিদ্ধান্তটি সঠিক হয়েছে কিনা সময় হয়তো বলে দিবে। আর আমি আমার সাম্প্রতিক একটা এপিসোডে দাবি করেছিলাম রাশেদ খানের এইসব বিভ্রান্তিকর এবং যেসব বক্তব্য তার মানসিক ভারসাম্যহীনতা প্রমাণ করে, এইসব বক্তব্যের কারণে আমার মনে হয়েছিল যে রাশেদ খান একজন হতাশ মানুষ, কারণ রাজনীতি করতে গিয়ে হোঁচট খেয়েছেন, দল থেকে বহিষ্কৃত হয়েছেন এবং তিনি হয়ে গিয়েছিলেন না ঘাড়কা না ঘাটকা, এমন একটা অবস্থানে পৌঁছে গিয়েছিলেন। তো হতাশা থেকে সম্ভবত রাশেদ খান এসব বক্তব্য দিচ্ছিলেন রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে। তো আমি তখন এনসিপি এবং জামায়াত ইসলামী, যাদের সম্পর্কে প্রতিনিয়ত, যাদের বিরুদ্ধে কথা বলছিলেন রাশেদ খান, তাদের অনুরোধ করেছিলাম রাশেদ খানকে একটি চাকরি দেবার জন্য। সম্ভবত একজন হতাশ তরুণ যিনি আর্থিক সংকটে ভুগছেন, তার একটি চাকরি হলে হয়তো তিনি বেঁচে যান। তো সেই জন্য একটি চাকরির আবেদন করেছিলাম। তো আল্লাহ আমার আবেদন হয়তো মঞ্জুর করেছেন, প্রধানমন্ত্রীর হাত ধরে তাকে এমন একটি পদ দিয়ে দিয়েছেন যা কিনা আমরা বলতে পারি মেঘ না চাইতেই বৃষ্টি। তো তিনি শুধু রাজনৈতিক সহকারী নির্বাচিত হননি, সচিব পদমর্যাদা পেয়েছেন। এইটি রাশেদ খানের যোগ্যতার সঙ্গে যায় কিনা সেই প্রশ্ন কিন্তু থেকেই যায় প্রিয় দর্শক শ্রোতা। তো রাশেদ খান, আমি ধারণা করছি, এখন এই পদ পেয়ে আরও বিপুল উৎসাহ উদ্দীপনায় বিরোধীদের উপর ঝাঁপিয়ে পড়বেন প্রতিনিয়ত। এখন তো সরকারি প্রটোকল থাকবে তার, আগে প্রটোকল ছিল না, তাও যা ইচ্ছে তাই বলতে পারতেন। এখন সরকারি প্রটোকলে সম্ভবত বিরোধীদের ঘুম হারাম করে ফেলবেন। তাদের সম্পর্কে কি বলবেন তিনি আগামী দিনে, নতুন কি বয়ান তৈরি করবেন, সেইটি আমরা দেখার অপেক্ষায় থাকলাম। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সিদ্ধান্ত সঠিক ছিল কিনা সেইটিও দেখবার জন্য আমরা অপেক্ষায় থাকলাম। সময় হয়তো বলে দিবে তার এই সিদ্ধান্ত সঠিক ছিল নাকি সঠিক ছিল না। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্যে। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে, অন্য কোনো সময়ে। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন তো দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবার জন্য বরাবরই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে।